ইচ্ছা শব্দটা খুব ছোট্ট, কিন্তু এই শব্দটা অসম্ভব শক্তিশালী। কারণ এই ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব হয়। আর এটাই প্রমাণ করে দিয়েছেন কলকাতার ছেলে মিস্টার দেবেন্দ্র গুপ্ত। নমস্কার। নমস্কার। নিউজ পোল বাংলায় স্বাগত, সানডে স্পটলাইটে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। প্রথমত থ্যাংক ইউ আপনাদের প্রত্যেক দর্শকদের আমি বলি আমার নমস্কার। আর আপনাকেও থ্যাংক ইউ বিকজ আপনি আমাকে এখানে ডেকেছেন। ভালো আছি। আর আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর সব থেকে আজকে যে গল্প আমরা করব, আপনার যে জার্নি, যে অনুপ্রেরণার গল্প নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, প্রত্যেকটা মানুষেরই একটা শুরু থাকে এবং এখন যারা টিনেজার্স তারা অনেকেই ভাবে যে স্টার্ট আপ বা ব্যবসার কথা, অনেকেই এখন চাকরি করতে চায় না। তো সেই ক্ষেত্রে একটা স্টার্ট আপে অনেক ওঠাপড়া থাকে এবং যতদূর আমি জানি আপনার জার্নিটা শুরু হয়েছিল 2008 সাল থেকে। সেই শুরুটা কীরকম ছিল? ডেফিনেটলি। তো 2008 মানে আমার বয়স তখন মাত্র 16। মানে আপনিও তখন টিনেজার? আমি টিনেজার্স। তো আমি যাই বলতে চলেছি সেটা কোনো কিছু ফল্ট না। আমার হিস্ট্রি আর আমার প্রেজেন্ট দেখলে আপনি মিলিয়ে নিতে পারবেন কি আমি কোথায় ছিলাম আর কোথায় আছি। স্টার্ট উইথ 2008 অ্যাকচুয়ালি। অ্যাজ আ ইয়াংস্টার্স মানুষের কী থাকে লাইফে, টু রিচ সাম গোলস, মানে একটা ভিশন থাকে আর ওই ভিশনটাকে অ্যাচিভমেন্ট করার জন্য তার ভেতরে আগুন থাকে। তো আমার মধ্যেও এরকম কিছু একটা ছিল। 2008-এ আই ওয়াজ সো স্পন্টেনিয়াসলি লুকিং অ্যাট কী কাজ করা যায়, কী করা যায়, কীভাবে দাঁড় করা যায়। আমি তো বলছি কি আজকে জেনজিরা যারা আছেন, আজকে আপনারা অনেক লাকি আর অনেক ভাগ্যবান। কেন কি আপনাদের কাছে একটা সবচেয়ে বড় অস্ত্র আছে, যেটা আপনাদের প্রত্যেক মানুষের হাতে, সেটা হচ্ছে মোবাইল ফোন। আর সেকেন্ড অস্ত্র হচ্ছে ইন্টারনেট, যেটা প্রত্যেকটা মানুষকে সব কিছু শিখিয়ে দিতে পারে। তো আমি আমার জার্নিতে এই ইন্টারনেট আর এই ফোন, এই জিনিসটাকে নিয়ে অনেক কিছু শিখেছি। সেই জার্নিটার মধ্যে, আমার এই জার্নির মধ্যে আমি এটা আপনাদের জানাবো কী জার্নিতে আমি শিখেছি আর কি করা যায়। ইফ ইউ হ্যাভ দ্য উইল, দের ইজ আ ওয়ে। এটা শুধু বলার জন্য না, করে দেখানোটাও একটা বিগ চ্যালেঞ্জ। তো ইট ইজ ওকে। আমি বিলিভ করি উইথাউট এনি চ্যালেঞ্জ ইউ ক্যানট রিচ এনি প্লেস, রাইট? আমি তো আই টেক দ্য চ্যালেঞ্জেস অ্যাজ মাই টাস্ক। তো যত তুমি টাস্কের সাথে থাকবে তত ইউ উইল বি সলভিং দ্যাট। যেরকম ম্যাথস স্কুলে পড়তাম তখন সলভ হতো না, বাট একটা টাইমে তো এসে সলভ হতো। তো আলটিমেটলি লাইফ ইজ অল অ্যাবাউট ইট। সো 2016 ইজ I'm sorry, 2008. আমি তখন 16 ইয়ার্স ওল্ড। আমি দিল্লি চলে যাই ডিউ টু সাম রিজনস টুয়ার্ডস মাই ফ্যামিলি। কি আমি ওখানে গিয়ে কিছু করার জন্য প্ল্যান আউট করি। 2008 থেকে আমি দিল্লিতে ছিলাম। ওখানে কিছু লোকাল রিসার্চ করেছি, যেটা আমি আমার বাবার কাজের দিকে একটু হেল্প করতে পারবো, এরকম কিছু প্ল্যান করেছিলাম। তো আমি সেটাকে অলরেডি করছিলাম। যেহেতু সবাই অ্যাজ এভরিওয়ান সেজ কি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো আমি আমার বাবার প্রফেশনটাকে চুজ করলাম। মেবি এটা আমি এখন যেরকম জেনজিকে বললাম কি আপনারা লাকি, আমিও এরকম লাকি ছিল কি আই গট আ সূত্র কি আমি করতে পারবো। বাট 16 year old 2008 a little challenge on that time. মানে ওই টাইমে না, মানে এতটা সব কিছু ইজি ছিল না। সো মাই পেরেন্টস কিংবা আমার পুরো এন্টায়ার যারা আমার মানে পরিবারের মানুষরা ছিল, এভরিওয়ান ওয়াজ अगेंस्ट মি। বাট স্টিল जब तुम ठान लिया तो कोई क्या रोकेगा। সো 16 I went, I move out to Delhi. বাবা আমাকে খুব ভালো স্কুলে পড়াশোনা করাতে পেরেছেন। তো আমার কাছে নলেজের 16 year old-এ আমি অনেকটা কম নলেজেবল ছিলাম, বাট তাও আই ওয়াজ ডুইং মাই স্টাডিং বাই রবীন্দ্রভারতী ওপেন ইউনিভার্সিটিতে। আমি ওটাকে ছাড়িনি, আমি ওটাকে কন্টিনিউ করেছিলাম। করতে আই ওয়েন্ট টু দিল্লি। দিল্লি থেকে সব কিছু শুরু হলো। ওয়েন আই ওয়েন্ট টু দিল্লি, এন্টায়ার সিস্টেম ওয়াজ মানে অন্যরকম।
দিল্লির লোকরা হঠাৎ করে একটা বাঙালিকে মানে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিংবা কলকাতা থেকে আসা মানুষকে অ্যাকসেপ্ট কী করে সেটাও একটা চ্যালেঞ্জ। বাট এনি উইচ হাউ মানে আমি একটু হিন্দিতে বেটার ছিলাম, বিকজ মানে বেটার বলবো না, বলতে পারতাম কথাবার্তা। তো ওখানে কনভারসেশনসে অত ইস্যু হয়নি। তো এই জিনিসটা চলছিল। তো 2009-এর এন্ডের দিকে আই ডায়াগনাইজড উইথ জন্ডিস, হেপাটাইটিস এ, ডিউ টু দ্য ওয়াটার কন্টামিনেশন। ওই টাইমে দিল্লিতে খুব বেশি ওয়াটার কন্টামিনেশন হচ্ছিল, ফ্লাড অ্যান্ড অল ওই সব রিজনে। সো আমি যেহেতু ওখানে 2 বছর কাটিয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ সাপ্লাইং সাম গুডস টু মাই ফাদার। উনি এখানে মানে ওইটা আমার একটা নিজের ইয়ে ছিল কি আমি ওখান থেকে কিছু আমার ফাদারকে কিছু পাঠাতাম, আর উনি এখানে সেল আউটটা করতো। তো 10 when I diagnosed with the hepatitis 2010, then I returned back because I was so unwell, মানে আমি ইভেন হাঁটতেও পারতাম না, এরকম কন্ডিশন হয়ে গেছিলো। সো I came to Calcutta. আমাকে 2 বছর লেগে গেল to recover myself. And in the meantime, মানে যখন বলে না মানুষের উপরে পাহাড় আসে, আমি আপনাদের পডকাস্টে ফার্স্ট টাইম এটা রিভিল করছি, আর এটা ওই ডেট টু ডেট ওইরকম ম্যাচ করে যাবে। আপনি যদি দেখবেন কি একটা রিসেশন টাইম এসেছিল 2008-এ, শেয়ার মার্কেটের ক্র্যাশ করেছিল 2008-এ, যখন আমি দিল্লি প্রস্তাব নিই। তো এই মানে ক্র্যাশ করাটার রিজনটাই ছিল কি আমি দিল্লি পৌঁছাতে পারলাম, বিকজ আমার ফাদারের বিজনেস অল অফ আ সাডেন মানে একটা অন্য লেভেলে চলে গেল। মানে এরকম না কি আই ওয়াজ মানে আমার কাছে প্রচুর ব্যাকগ্রাউন্ড সাপোর্ট ছিল, এরকম অ্যাকচুয়ালি ট্রু না। সাপোর্টটা খুব কম ছিল, বিকজ তখন শেয়ার মার্কেট ক্র্যাশ করলো, সব দিকে রিসেশনস আসলো। তো আমার ফাদারের মানে আমি যেহেতু ব্যাকএন্ড সাপোর্টটা মানে আমি এইটা এই জন্য বলতে চাইছি কি মানে হয়তো এরকমও মানুষের ধারণা আসতে পারে কি হয়তো ফাদারের ছিল ব্যাকএন্ড ছিল, বাট না, তখনও কিন্তু আমি ফেসটা লিড করেছি, কাটিয়ে এসেছি কি ওনারও প্রবলেম ছিল। আর সেইটাই একটা পরিবারের মানুষ তখনই এরকম একটা, যতই হোক আমি আই এম 16 years old, আই এম নট ইভেন ইউ ক্যান কল অ্যাডাল্ট, বিকজ 18 ছিল না। তো কেউ কেন অতটা বেশি গাইডেন্স রাখবে না। সো দে হ্যাভ অলসো মানে ওখানে এরকম সিচুয়েশন হয়ে গেছিলো কি আমাকে নাও বলতে পারলো না, তো আমি ওরকমভাবে কন্টিনিউ করলাম। 2011-তে যখন আমি ডায়াগনোসড হয়ে গেলাম, তখন আই স্টার্টেড ম্যানুফ্যাকচারিং ইউনিট অফ হোল্ডার্স, নিজের সেভিংস দিয়ে মানে যেটুকু দিয়ে, আর বাড়িতে যেহেতু ছিলাম বলে আমি রিসার্চ করে ওটাকে রেডি করলাম। তো ওইটা ইন্ডিয়ান ব্র্যান্ড ছিল, আর অল ওভার ইন্ডিয়াতে ওর মাত্র 4 থেকে 5টা ফ্যাক্টরি ছিল পুরো ইন্ডিয়াতে। ওইটাকে আমি অনেক রিসার্চ করে, তখনও মানে আমাকে ওই দিল্লিতে থাকাটা আমাকে হেল্প করেছিল কি আমি যখন দিল্লিতে ছিলাম তখন ওদের ফ্যাক্টরিতে যাওয়া আসা ছিল, ওখান থেকে আমি কিছু ইনফরমেশন। ইভেন আমার যখন ফার্স্ট কাজটা যেটা দিল্লি থেকে আমি এখানে কলকাতায় পাঠাচ্ছিলাম, ওই প্রোডাক্টটাই পাঠাচ্ছিলাম পার্টিকুলারলি। তো ওই ব্যাপারটার উপরে নলেজ আমার একটু বেশি ভালো হয়ে গেছিলো, যেহেতু জন্ডিস ছিল বলে আমি ওইটাকে ডায়াগনোস করতে পারি। তো এই রিসার্চ পার্টটা আমার দাঁড়িয়েছিল 2010-11-এ যখন ডায়াগনোস হয়ে যখন আমি ওই প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসলাম, তখন চাইনা মার্কেট এন্টার্ড, মাই হোল ইনভেস্টমেন্ট গন ওয়েস্টেড। বিকজ যে এখন আপনি দেখবেন নোবডি ইজ ইউজিং দ্যাট প্রোডাক্ট বিকজ এভরিথিং ইজ শিফটেড টু এলইডি, রাইট? এখন তো 2012 মানে 11 থেকে 13 অবধি মানে ইট ওয়াজ এ ডিজাস্টার। মানে ডিজাস্টার বলতে মানে পিপল আর অ্যাডপ্টিং এলইডিস তখন, মানে এরকম একটা ব্যাপার কি মার্কেটের ডিমান্ডও আছে আবার ডিমান্ড নেই। মানে ধরুন 10টা লোক কিনছে, আবার 10টা লোক কিনছেও না, তো এরকম একটা সিচুয়েশন না। হ্যাঁ, পেনিট্রেশনটা খুব বাজে হয়ে যায়। তখন কি একটা ফ্যাক্টরিকে যে অপারেশনাল কস্ট আছে সেই কস্টটা ওঠে না, তখন মাইনাসের দিকে চল। ইদার বন্ধ হয়ে যাক, তাহলে কোনো ইস্যু নেই। বন্ধ হয়ে গেলে কি হবে, কি বন্ধ হয়ে গেল বুঝে গেলাম কি হ্যাঁ ইট ইজ নট গোয়িং অন। ও তখন বুঝতে পারছে না এরকম। মানে টু বি ভেরি অনেস্ট, আমি সবাইকে বলবো কি প্লিজ ডু ইয়োর রিসার্চই একমাত্র সব কিছুতে কাজে আসে।
মানে তখন এটা বোঝা যাচ্ছে না কি এরকম অনেকবারই মার্কেটে অনেক প্রোডাক্ট আসে আর একটা সার্টেন টাইমের জন্য খুব বুম করে, Yes. আবার তারপরে সেটা চলে যায়। চলে যায়। এখন এই জন্যে বোঝা যায় বিকজ উই হ্যাভ টুলস রাইট নাও, যেরকম এখন তো এআইও চলে এসেছে, ইউ ক্যান রিড দ্য ডেটা। আখে তো ডেটাকে নিয়ে কাজ করা ইজ আ হিউজ ম্যাটার। যখন আপনি ইফ ইউ আর মেনটেনিং এক্সেল ইউ উইল গেট দ্য ডেটা, বাট 2010-12 এক্সেল ছিল, বাট ওই কস্ট বিয়ার করার মতন আমাদের কোম্পানিতে ওই ক্ষমতা ছিল না। যখন 2011-12 মধ্যে অত বড় একটা স্ট্রাকচার একটা কোম্পানিতে দেওয়ার মতো, বিকজ আমরা তো ছোটো মোটো একটা মধ্যবিত্ত ব্যবসাদার ছিল। তো এই চ্যালেঞ্জেসগুলো মানে ডে টু ডে আমাকে প্রত্যেকটা অ্যাঙ্গেলে শিখিয়েছে কি হোয়াট ইজ বিজনেস। আর যেরম ইন্ডিয়া অ্যাডপ্টেড দ্য ডিজিটালস আর যাই কিছু করছে না কেন সব কিছুই যে অ্যাডপ্ট করছে সেটা মানে আমি আই এম লাকি কি আমি 90s গাই, কি আমি প্রত্যেকটা জিনিসকে শিখেছি, মানে প্রত্যেকটা জিনিসকে দেখেছি কীভাবে অ্যাডপ্ট হচ্ছে আর কীভাবে অ্যাডপ্ট হচ্ছে না। ওই শেখাটা আজকে আমার কাজে লাগছে বিকজ আমি অলরেডি ঠোকার খেয়ে গেছি। ডেটা নিয়ে অ্যানালাইসিস করা যাচ্ছিল না বলে আমি বুঝতে পারছিলাম না কি এই হাইপটা উইল ক্রিয়েট অর ইট উইল এন্ড। যেহেতু আমার জন্য তখন ইনভেস্টমেন্টটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, তো আমরা ডিসাইড করলাম কি লেটস কন্টিনিউ, যদি ইট উইল বি ওকে দেন ওকে, আদারওয়াইজ এমনিতে শাটডাউন হবে। যখন সব কিছু ভালো চলে না, সব কিছু ভালো চলে তখন দেখবেন আপনার পাশে প্রচুর লোক দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এটা বাস্তবিক কথাটা আমি মানে দেখে এসেছি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। তখন আমার প্রোডাকশন ম্যানেজার ছিল, আমার যারা ওয়ার্কার ছিল তারা ছিল, তারা 1-2 মাস উইথাউট স্যালারিও কাজ করেছে, ঠিক আছে? আই উইল নট টেল দেম কি এরকম করেনি, বাট যখন ভালো দিন আসে তখন সবাই সাথে থাকে, যখন খারাপ দিন আসে তখন সবাইকে পাওয়া যায় না। তো ওই ফেজটাও আমি দেখে নিয়েছিলাম। তো ইটস আ ফিল্টার সেশন না, সেই সময় একদম ফিল্টার হয়ে যারা পাশে থাকার তাদেরকে পেয়ে যাবে। এক্স্যাক্টলি। তো আমার মানে একটা সিক্স সেন্স বলছিল কি পিপল উইল অ্যাডপ্ট এলইডি। আমার এটা মানে মার্কেট মানে রিসার্চ, এই জন্য আমি বললাম না কি রিসার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি আমি এরকমও গেছে কি আমি সারাটা দিন একটা আউটলেটের সামনে বসে গুনেছি পেন অ্যান্ড পেপার নিয়ে কি কতগুলো লোক ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আর কতগুলো আমাদের প্রোডাক্ট কিনছে, কতগুলো অন্য মানে আমাদের মানে ইন্ডিয়ান প্রোডাক্ট কতগুলো কিনছে, চাইনা প্রোডাক্ট কতগুলো কিনছে, কতগুলো আউটলেট ওয়াইজ চাইনা প্রোডাক্ট আছে, কতগুলো আউটলেট ওয়াইজ নেই। বাট আগেন আই উইল সে ইট ওয়াজ টু আর্লি ফর মি। ওই এজে অতটা মানে এখন তো দের ওয়াজ ভেরি ভাস্ট অপরচুনিটিস ফর পিপল, কি বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে, আদার্স মানে শর্ট টার্ম কোর্সেস আছে, ডিস্টেন্স এডুকেশনস আছে। আমাদের কাছে তো ওইটা ছিলই না তখন আমরা মানে একটা বিজনেস ম্যানেজমেন্ট পড়তে গেলে 4 বছরের কন্টিনিউশন লাগবে উইথ ফান্ডস, দ্যাটস অল। তো ওই যে এক্সটার্নাল বুদ্ধিগুলো দিচ্ছিল না কেউ, তখনও উই ওয়াজ ফেসিং big challenge. মানে I was facing, as I say I was facing big challenge. তো 14-এ I closed it, মানে 14-15-এর মধ্যে আমি মানে I was মানে bankrupted also, মানে 14-15-এর মধ্যে মানে bankrupted বলতে আমি bankrupt ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি বিকজ আমার কাছে যখন ওই মানে কিছু পার্সোনাল লোনসগুলো ছিল আমি তাদেরকেও টাকা দিতে পারি। মানে হয় না কি জিনিসটাকে জাস্ট পুশ করার জন্য কিংবা তাকে চালিয়ে নেওয়ার জন্য কিছু আশেপাশে মানুষদের কিংবা নোন পিপলদের ফ্রেন্ডস ফ্যামিলির থেকে হেল্প নেওয়া হয়, তাদেরকেও রিটার্ন করতে পারি ঠিকঠাক করে। তো দেন তো এই ব্যাপারটা আমার ফ্যামিলি নিতে পারছিল না কি, যেহেতু মানে যখনই টাকা পয়সার ব্যাপার আছে তখন সম্পর্কটাও এরকম হয়ে যায়। So my father was very supportive from the first day only. He was very supportive. He said me कि ठीक है कोई बात नहीं हो जाएगा, and my father used to talk with me in Hindi only because আমার father একটুকু আমার সঙ্গে মানে আমাদের কানেকশনটাও এরকমই ছিল। আমি
ওই যে পাওয়ারটা পেয়েছি আমার ফাদারের কাছ থেকে। হয়তো আমি বলবো কি উনি যদি না থাকতো হয়তো আমি এই জায়গাটা পৌঁছাতাম না। ওনার জন্যই আমি আজকে এখানে। He has not supported me with the funds, but he has supported with me the morals, courage. कि do it. देखा जाएगा क्या होगा. And this is very important. Yeah, very important. I believe कि মানে সবাই তার নিজের সন্তানকে at least যদি অন্য কোনো দিক থেকে না সাপোর্ট করতে পারে, at least নিজের give them mental support. হ্যাঁ, মানে you should keep your ব্যাকবোন স্ট্রং। মানে ফাদারকে এরকম জায়গায় নিয়ে রাখা, মানে আপনি বুঝতে পারছেন কি আমি কি বলতে চাইছি। তো যাই হোক, আমি ওনার খুব সাপোর্ট পেয়েছি, টু বি ভেরি অনেস্ট। নেক্সট, আমার ফাদার আমাকে যখন বলে কি তুই নিজের মতন কিছু করতে চেষ্টা করতে পারিস, আবার আমি ভেবেছিলাম কি তখন আমি আবার দিল্লি কন্টিনিউ করব, বাট চাইনা মার্কেটটা এমনভাবে মানে পেনিট্রেশন হয়েছিল, মানে এমনভাবে ইনভলভ হয়েছে কি ওখানে একটা বড় অ্যামাউন্ট ছাড়া কাজ করা মুশকিল, মানে ইট ইজ অল অ্যাবাউট এরকমই। তাই ট্রাইড 1 year, মানে 14 থেকে 15 আমি দিয়েছিলাম, নেক্সট 16 আই মুভড অন, মানে বললাম কি না আমার দ্বারা হবে না, দেন আই স্টার্টেড দ্য বিরিয়ানি ওয়ান। ওকে, ঠিক আছে, এটার পরে বিরিয়ানি স্টার্ট। হ্যাঁ, বিরিয়ানি মানে আই লাভ ফুড, মানে আমি পাগলের মতন খেতে ভালোবাসি। তো আর ইভেন এরকমই না, মানে আমি আজও যদি ধরুন আমাকে মানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, একটা ছোট্ট অন্য কাহিনীতে চলে যাচ্ছি। আই ওয়াজ ট্রাভেলিং টু কৃষ্ণনগর। আমি কৃষ্ণনগরে একটা নাইট স্টে করেছি, বিকজ তার পরের দিন একটা মায়াপুরে একটা ফুডের হাব আছে, ওখানে গিয়ে খাওয়ার জন্য। মানে এটা আমি মানে আমার দরকারই ছিল, আমি কৃষ্ণনগরের 2 ঘন্টা ড্রাইভে কলকাতা ঢুকতে পারতাম। মানে এরকমই, মানে আমি এরকম মানে খাওয়াকে ভালোবাসি। আর তো ওই বিরিয়ানি স্টাইল ইয়েটাকে নিয়ে আমার যে রিলেটিভ ছিল তার সাথে কথা বলে তার জায়গাটাকে আমি রেডি করে ওখানে আমি বিরিয়ানি স্টলটা দিই। বাট আগেন সেই ব্যাপারটাই হচ্ছে কি, মানে আমি ওখানে গ্রোথ পাইনি, মাল্টিপল রিজনস ছিল। মেবি পিপল তখন মানুষরা তো, আর আমি যখন ওই বিরিয়ানিগুলো করতাম, মানে যখন আমি সেল করতাম তখন যে প্রাইসটা ছিল, মানে আজকের প্রাইসে তো হিউজ হেলেন ডিফারেন্স। তখন হাজি সাহেব ছিল, হাজি সাহেব, রাইট? একটাই নাম ছিল, বেহালায় ভীষণ ফেমাস হাজি সাহেব। তো মানুষ এতটাই এডিক্টেড ছিল হাজি সাহেবকে নিয়ে কি ওনারা আর কিছু জিনিসকে অ্যাকসেপ্টই করছিল না। এখন তো অনেক কিছু, মানে ইউ উইল সি কি মানে গলিতে বিরিয়ানি দোকান হয়েছে, বাট তখন বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া মানে হাজি সাহেব, বেহালার মানুষরা তো হাজি সাহেবই জানতো। তো আমি ওইটাকে রিপ্লেস করার চেষ্টা করেছিলাম। বাট এনিওয়েও মানে সব কিছুর একটা মানে ওয়ে হয়, হয়তো আমি ঠিক ওয়ে ধরতে পারিনি, আই এম ভেরি নিউ অন দ্যাট। তো ওখানেই আমাকে একজন কেউ অফার করে কি, অ্যাকচুয়ালি একটা আমার ফ্রেন্ড, মানে আমাকে অফার করে কি আমি 3 দিনের জন্য একটু কলকাতা বাইরে যাচ্ছি, অ্যান্ড আমি যদি এখন এই গাড়িটা চালানো ছেড়ে দিই তো ইট উইল বি ভেরি কস্টলি টু মি, বিকজ আমাকে তাহলে উনি ছাড়িয়ে দেবে, এরকম একটা কিছু ব্যাপার ছিল। তো ওই রিকোয়েস্টেড মি, তুই 3 দিন একটু আমাকে ম্যানেজ করে দেয়। অ্যান্ড তার জন্য একটা ছোট্ট আমার সঙ্গে ছিল, বিকজ আমি গাড়ি চালাতে খুব ভালোবাসতাম, আমার খুব মানে প্যাশনেট ডে আমি গাড়ি চালাতে ভালোবাসতাম। তো ও আমাকে বলেছিল কি, মানে যখনই ও রাতেবেলা করে আসতো তখন আমি একটু ড্রাইভ করতাম, ওর সাথে বেরাতাম, আশেপাশে যেতাম। তো ওই জিনিসটা আমাকে বললো ঠিক আছে 3 দিনের ব্যাপার আছে, আমি হেল্প করে দেবো, ফ্রেন্ড হয় তো, প্যাশনের ছিল ব্যাপারটাকে। তো আমি এটাকে ক্যাজুয়াল নিয়েছিলাম ব্যাপারটাকে, কি ঠিক কই বাত ঠিক আছে। তো আমাকে নিয়ে যায় ইউবার অফিস বালিগঞ্জে তখন। সো ফার্স্ট ডে আমার ট্রেনিং হয় ইউবারে, আমার আইডি তৈরি হয় দেবেন্দ্র গুপ্তার নামে, আমাকে ট্রেনিং দেয় ওরা। দেন আই গট দ্য মোবাইল। ওই মোবাইলটাই আমি তখন ফার্স্ট হাতে পাই, আর ওই মোবাইলটাই মানে হাতে পাই এরকম বলবো না কি মোবাইল কোনোদিন হাতে পাইনি, তার আগে মোবাইল ছিল, কিপ্যাড মোবাইল ছিল, এত স্মার্টফোন ছিল না,
অন্য স্টাইলের, মানে ইন্টারনেটের ইয়েটা খুব কম ছিল, ওর মধ্যে ব্রাউজার ছিল আগে, তো এরকম। ইভেন তখন বোধহয় ওই জয়স্টিক দিয়ে টাচ স্ক্রিনের খুব চল ছিল। যখন আপনি বলতে পারেন 2014-এ জয়স্টিক টাচ ফোনের ব্যাপারগুলো 14-15-এর রেঞ্জে বেরিয়েছিল, আমার যতটুকু মনে আছে। এই জন্য বিকজ আমি যেখানে মানে খুব একটা তো আমিও মানে ব্রেনি না বলবো না নিজেকে, বাট এই জন্য মনে বেশি কারেক্ট করতে পারছি, বিকজ সামনের যে শপগুলো ছিল ওখানে এই ফোনের দোকানই ছিল, তো ওখানেও কোথাও না কোথাও যে আমি এই স্মার্টফোনের ব্যাপারগুলো একটু হলেও খেয়াল দেখেছিলাম। তো ওইটাও আমার একটা মানে ইন্টারেস্টেড জায়গা ছিল। তো আলটিমেটলি যাই হোক না কেন, বাট ওই ম্যাটারটা হচ্ছে ইন্টারনেট। তখন তো স্টার্টেড উইথ 2G, দেন 3G, আর রিচার্জ প্যাক কি, ইউ উইল গেট অনলি 10 MB। তো তুমি কি ব্রাউজার করবে, খুলবে না, খুলতে খুলতে তোমার ব্রাউজারের MB শেষ, জিবি তো ছিলই না, ভুলেই যান। এখন তো আনলিমিটেড, মানে তখন তো MBs ওয়াজ। সো ও আমাকে 3 দিন অপরচুনিটি দেয়, ও বাড়ি যায়, আমি 3 দিন যাই। আমার খুব ভালো লাগে প্যাশনটা। আই ওয়াজ 4 to 5 রিজনস ব্যাক টু ব্যাক। এক, আমি ড্রাইভ করতে ভালোবাসি। সেকেন্ড, ফোন পেয়েছি। থার্ড, ইন্টারনেট পেয়েছি। ফোর্থ, নানান রকম মানুষের সাথে আলাপ করতে পেরেছি। মানে কেউ, আর তখন না এত গাড়ি ঘোড়া ছিল না কলকাতায়, আর এরকম স্টাইল, মানে when I used to come earlier in নিউ টাউন, এখানে পুরো ফাঁকা ময়দান, মানে এয়ারপোর্ট যাওয়া আমার জন্য খুব মানে ইজি ভালো লাগতো এয়ারপোর্ট। আর আই ইউজ টু ড্রাইভ ফ্রম নাইট 7 টু মর্নিং 4, আমার এইটাই টাইম লাইন ছিল, বিকজ সকালবেলাটা আমাকে ওই প্রিপারেশন অফ বিরিয়ানিগুলো করতে হতো, মানে আমি ওইটাকেও তো আটকে দিতে পারবো না ফর 3 days। আমি তো ইনিশিয়াল টাইমে ক্লোজ করে দিই, তখন চলছিল, তো আমি ওটা দিয়ে স্টার্ট করি। আই কন্টিনিউ ফর 1 month, তারপরে আমার বডি জব দিয়ে দেয়, আবার আই স্কিপড 1, মানে তখন বিরিয়ানিটাকে সরিয়ে দিল। সো ফ্রম দ্যাট অনওয়ার্ডস আমার কিন্তু ফুডেই যাওয়ার ইচ্ছে ছিল, মানে যেহেতু বিরিয়ানিটাকে আমি ক্লোজ করেছিলাম, আমার ফুডের ওপরেই এসেছিল। আমি তখন রিসার্চ করতে করতে কোনো সময় আইসক্রিম এটাকে দেখলাম, আর ইউবার স্টার্টিংয়ে যখন কলকাতায় এসেছিল, আই ইউজ টু রিমেম্বার মাই ওনার, মানে যার গাড়ি আমি চালাতাম, মিস্টার হ্যাপি সিং, আপনাদের রায়বাহাদুর রোডে, মানে আপনাদের বলবো না, রায়বাহাদুর রোডেই থাকে হ্যাপি সিং। তো হ্যাপি সিং যিনি ছিলেন, উনি যে আমার ওনার ছিলেন, হি ইউজ টু আর্ন 2 lakh rupees per month 2016-এ। মানে এতটাই ইউবার পে আউট দিত তখন, এই লেভেলের। সো আই উইল নট ডিসএগ্রি কি আমিও আই ওয়াজ নট আর্নিং, মানে আমি অ্যাকচুয়ালিতে ওই টাইমে ওই আর্নিংসগুলো দেখতে পেয়েছিলাম, বলে শিফটেড ইট বিরিয়ানি থেকে, ওইটা অনেকটা বেটার। আর 7 to 4 নাইটের কোনো স্ট্রেস নেই, আই এম এনজয়িং মাই ওয়ার্ক, তো আই এম ওকে উইথ ইট। সো দেন আই কন্টিনিউড 2016। 6 মাস পরে আমি যখন আমার রিসার্চগুলোকে রেডি করলাম, তখন আমার মনে হলো কি এবারের উপর কাজ করা দরকার। তাই আই টুক আ গ্যাপ অফ 1.5 month। ইট ওয়াজ আ পার্সোনাল রিজন আমার ছিল, আমি ওই জন্য 1-1.5 মাসের একটা গ্যাপ নিয়েছিলাম। তখন আমি রিসার্চ করে কমপ্লিট করলাম, বাট ওর যে ফান্ডটা, যে এক্স্যাক্ট যে মানে একটা শপ করার জন্য যে টাকা লাগবে কিংবা যাই লাগবে না কেন, সেটা কিছুই রেডি হয়ে উঠছিল না। বিকজ যেহেতু পুরনো দিনের এত ডিজাস্টার্স হয়েছিল আমার কাছে, তো নতুন কেউ আমাকে সাপোর্ট করার জন্য রাজি হয়নি। আমাকে বুঝতে পারলাম কি ইট উইল নট কন্টিনিউ, আমাকে আই হ্যাভ টু ডু ইট। দেন 2016-এর এন্ডে আগেন আই স্টার্টেড ড্রাইভিং। তো 6 মাস আবার উবারেই কন্টিনিউ করেছি। মানে আমার মনে হয় কি মানুষকে ওই কাজটা করা উচিত, সবাইকে বলছি, যেটার মধ্যে তোমার প্যাশন আছে। ইফ ইউ আর হ্যাভিং দ্য প্যাশন অন ইট, গো অ্যাহেড। ভুল যাও, ভেবেও না কি মানুষ কি ভাবছে না, ছেড়ে দাও, ডু ইট। বিকজ ওইটাই তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, প্যাশনেটলি তোমাকে কাজ করতে হবে। আমিও ফুডই খুঁজছিলাম, যখন আমি অন্য ইন্ডাস্ট্রি খুঁজিনি, আমি আমার ফাদার ইন্ডাস্ট্রিও খুঁজিনি, আমি ফুডই খুঁজি। বিকজ আমার কাছে সবচেয়ে ব্যাকড্র ছিল কি ওই বিরিয়ানিটা আমাকে বন্ধ করতে হয়েছিল, আমি ওটাকে কন্টিনিউ রাখতে চাইছিলাম। বিকজ এরকমও দিন হয়েছে,
এরকমও দিন হয়েছে আমি কন্টিনিউ রাখতে চেয়েছিলাম বিরিয়ানিটাকে, বিকজ এরকমও দিন হয়েছে কি পিপল কল মি, আরে তুই দোকান বন্ধ করে দিয়েছিস, একদিন বিরিয়ানি খাওয়া, মানে দে ইউজ টু লাভ মাই বিরিয়ানি। তো ওই একটা কানেকশানও আমার মধ্যে ছিল, মানে কোথাও ছোটো গেট টুগেদার হলো, আরে আজকে বিরিয়ানি বানাস, তো এই একটা জিনিসের একটা কানেকশান ছিল আমার মধ্যে। তো আইসক্রিমই চুজ হলো, বেবি ডেস্টিনি ওখানে So ছিল। not only food, you love to cook also. Yeah, but I love to eat, I love to cook. So ডেস্টিনি তারপর সেখান থেকে টার্কিশিয়ানের জন্য হ্যাঁ কিভাবে? টার্কিশিয়ানও অত তাড়াতাড়ি আসেনি। ব্যাপারটা ছিল কি আমি কিছু মানে অনেক কিছু বিজনেসই দেখেছিলাম, বাট আমি কিছু নতুন কিছু নিয়ে আসতে চাইছিলাম। হোয়াট ইজ ইভেন আজকে বাই গড গ্রেস আমি আজও অবধি এমন কিছুই নিয়ে আসি যেটা কলকাতায় নেই। এইটা মানে আমি আমার পডকাস্টের মানে আমাদের পডকাস্টের নেক্সট ফেজের যখন বলবো তখন আপনি একটা করে প্রোডাক্ট লাইন ধরলে আপনি বুঝতে পারবেন আমি কী কী নিয়ে এসেছি। আর ইট ইজ ট্রু, আপনি মিলিয়েও নিতে পারবেন। সো ওই তাওয়ার মধ্যে আইসক্রিম রোল স্ক্র্যাপিং করে নোবডি ওয়াজ দেয়ার, দেখলাম পুরো ক্যালকাটায় নেই। আই স্টার্টেড রিসার্চিং কি কোন জায়গাটা খোলা যায়। তো আমি যেহেতু রয় বাহাদুর রোডের আশেপাশেই এগুলো করতাম, মানে বেহালা সাইডের, এক্সকিউজ মি, তো আমি ওখানে একটা প্রিন্স আনোয়ার রোডে ওখানে একটা নাইটের সবাই ওখানে গিয়ে দাঁড়ায়, মানে যেহেতু আমাদেরকেও দাঁড়াতে হতো কোথাও না কোথাও গিয়ে, ফার্স্ট ডেস্টিনেশন ওখানে গিয়ে আমি আড্ডা মারতাম। ওখানেই বাস্কিন রবিন্সের আইসক্রিমসটা আমি দেখেছিলাম। ওয়াই আইসক্রিম, এই কোয়েশ্চেনটা তো সবার মাথায়, হঠাৎ করে বিরিয়ানি ছিল, ফুড ছিল, ওয়াই আইসক্রিমস, কেন আইসক্রিমস? এর পেছনে একটা আমার কাস্টমার রিজন, আমার যে ড্রাইভ মানে আমি যা গাড়ি চালাতাম, মানে যার না মানে আমি যখন ইউবার চালাতাম তার পেছনে। হোয়াট হ্যাপেন ইজ কি একদিন রাতেবেলা আমার একটা নোন পার্সন, মানে নোন পার্সন না, উনি ডেলি প্রায় আমার গাড়িতে উনি বাড়ি ফেরেন, ঠিক আছে, উনি আমাকে একদিন বললেন কি, আর আমার সাউথ কলকাতাটা এই জন্যই ছিল বিকজ, আর ওখানে আড্ডা মারার রিজনটাই ছিল বিকজ ওনাকে আমি ডেলি ড্রপ করতে আসতাম। তো উনি একদিন আমাকে ওই 2016-এর কথা, 16-এর মিডের কথা, একদিন বৃষ্টি হচ্ছে খুব জোর, মিডের কথা, ওই জুন জুলাই টাইপের বৃষ্টি হচ্ছে খুব জোর। উনি আমাকে বলে, উনি আসতো আইসক্রিম খাওয়ার ওনার ইচ্ছা হয়েছে, তো উনি আমাকে বাস্কিনের মধ্যে দাঁড় করাতে বলেছে, আমি গাড়ি দাঁড় করিয়েছি। আমি বললাম কি একটু আইসক্রিম এনে দাও, বৃষ্টি হচ্ছে আমি ভিজে যাবো। তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি। আমি গেছি, আইসক্রিম যেটা মানে উনি কিছু বলেছে আমি সেটাকে ইয়ে করেছি, মানে বলেছি, সামনে দিয়েছি। তো যেহেতু বাড়িতে বৃষ্টি হচ্ছে, কোইন্সিডেন্সলি আমার পকেটে টাকাটা ছিল, আমি বিলটা নিয়ে টাকাটা পে করেছি। তো ট্রাস্ট মি, মানে এরকম ছোটো ছোটো দুটো বাটিতে, এরকম সাইজের বাটিতে আইসক্রিম দিয়েছে। ইট ওয়াজ অ্যারাউন্ড 1500। আই গট সো স্টাকড, আরে ভাই 1500 রুপিয়া আইসক্রিম কেসে লাগিয়ে 1500 টাকার আইসক্রিম আমি রোজ নিয়ে আসি, আমি আই এম অনলি গেটিং 300 রুপিস, হ্যাঁ, অ্যান্ড দুটো কাপের 1500। আই ওয়াজ সো অ্যামিউজড। আই ডোন্ট নো কি ওটার মধ্যে কি কত, মানে এখন যেহেতু আইসক্রিম ইন্ডাস্ট্রিটা জানি বলে ওটার মধ্যে কত স্কুপ দিয়েছে, আমি আমার মানে অ্যাজ আ লেম্যান আমার কাছে তো একটা বাটির মধ্যে আইসক্রিম সি আছে, আর তো কিছু নেই। আমার কাছে তো 1500টা অনেক বড় অ্যামাউন্ট, ওদের কাছে না মেবি। তো আমি গেলাম, বিলটাকে আমার পকেটে রাখলাম, নিয়ে আমি ওনাকে দিলাম, দিয়ে আর ওনারা ইয়ে করলো, অ্যান্ড দে অফার্ড মি, আর বললো কি তুমি যদি কিছু নিতে চাও নিয়ে নাও। মানে আমি ওই দিনকে মানে আমি ইচ্ছা করে ওই দিনকে নিজের জন্য একটা আইসক্রিমও নিলাম, বিকজ আই ওয়ান্ট টু নো কি আছেটা কি আছে, মানে ওই 1500 টাকার আইসক্রিম কিউরিওসিটিদের জন্য। সো দ্যাট মেড মি টু থিঙ্ক দ্যাট নাইট। সো আমি ওদেরকে ড্রপ করার পরে আগে অফলাইন আমি স্টার্টেড রিসার্চিং, ব্যাস ওই দ্যাট কানেক্টেড মি আইসক্রিমস। তো 2017-এ মানে লাকিলি হোয়াট হ্যাপেন, যেই আইসক্রিম পার্লারে গিয়ে আমি আইসক্রিমটা খেয়েছিলাম তার পাশের শপে আমি আইসক্রিম ফার্স্ট আউটলেট খুলি, তার পাশের আউটলেটটা। আর এই আমি খুব বিলিভ করি না ডেস্টিনি,
মানে বিলিভ করবো না, মানে ইট ইজ অল অ্যাবাউট কি হোয়াট ইউ থিঙ্কিং। যদি আমি ভাবি এখানে বসে বসে কি এই এই কাপটা নড়ে যাবে, নড়বে না। বাট আমি যদি চেষ্টা করি ওকে নড়ানোর জন্য, আমি যদি উঠি কিংবা কোনো অন্য সোর্স লাগাই, ধরো আমি সামনের কাউকেই বললাম কি একটু এটা সরিয়ে দেবে, তো অ্যাটলিস্ট এই যে মানে কনভারসেশনটা, এই যে ম্যানুপুলেশনটা, এইটা করাটাও কিন্তু একটা জব। এটা করাটা একটা মানে ইনার ট্যালেন্ট বলতে পারো। তো মানে আমি হার মানিনি, মানে আমি তখনও আই ওয়াজ ইনটু দ্য রিসার্চ, আই ওয়াজ ইনটু দ্য, আমিও তো আই ওয়াজ আর্নিং মানে অন দ্যাট টাইম আমার যদি 1 or 2 lakhs rupees আর্ন করছে, মানে আমিও আই এম আর্নিং আ গুড অ্যামাউন্ট অফ মানি। আমিও তো রিল্যাক্স থাকতাম, ইটস ওকে ফাইন হ্যান ত্যান একদম। বাট মানে আমি আমার আগুনটাকে কোনোদিন নেভাতে দিইনি। সো ওই বাস্কিনের পাশের শপটাই অল অফ দ্য সাডেন কিছুভাবে আমাকে আমি কন্ট্যাক্ট পেয়েছি, মানে রাতের বেলা যেখানে দাঁড় করাতাম ওখানেই কন্ট্যাক্ট পেলাম কি ওইটা বন্ধ হয়ে গেছে। তো আমি ওর সিকিউরিটিকে গিয়ে কথা বললাম, ও আমাকে নাম্বার দিল না, ম্যানেজার মানে ওখানের যে সেক্রেটারি আছে বিল্ডিংয়ে তাকে গিয়ে কথা বললাম, সে নাম্বার দিল, কন্ট্যাক্ট করলাম। আমার মানে টোটাল ক্যালকুলেশনের ফান্ড অত টাকা ছিল না, বাট আই হ্যাভ ড্রপড আ চেক টু দ্যাট গাই, মানে তুমি টাকাটা রাখো, অ্যাডভান্স রাখো, টোকেন মানি দিয়ে দিয়েছি। মানে টোকেন মানিটা দিয়ে আমি চলে এসেছি। আই ডোন্ট নো কি হোয়াট উইল বি দ্য এন্টায়ার সিনারিও। ওই 6 মাসের আমার রিসার্চ ছিল, মানে আমি যখন 2016 থেকে 2017 অবধি গেলাম, তো তখন আমার কাছে রিসার্চ ছিল। 20 ডিসেম্বর আমার সাইনিং হয় মিস্টার সমীর বারিকের সাথে ফর দ্য আউটলেট। তো আমি অল ওভার রিসার্চ করে দেখলাম আমার মানে আমার কাছে এখন প্রাপ্ত ফান্ড আছে, আমি সেটাকে রেকটিফাই করে দিয়ে আসতে পারবো। তাই ওপেন দ্য শপ, নিজেই কিছু জানি না আইসক্রিমের ব্যাপারে। আবার ওই ইউবারের কাহিনি, আবার ফোন নিয়ে আবার রিসার্চ করা, রিসার্চ করলাম, কিছু রেকটিফাই করলাম। দ্য ফার্স্ট ইয়ার ওয়াজ ভেরি গুড ইন দ্য সেন্স ভেরি গুড। মানে আই ওয়াজ নট এক্সপেক্টিং কি বাস্কিন রবিন্স থেকে লোক ছেড়ে আমার আউটলেটে আসবে আইসক্রিম খেতে, বিকজ তখন বাস্কিন ওয়াজ ডুইং আ ফ্রোজেন আইসক্রিম, ওই ডিপ ফ্রিজার রাখা তুলে স্কুপ করে দিচ্ছে, অ্যান্ড আই ওয়াজ ডুইং দ্য লাইভ ওয়ান। মানে আমি এরকমই কাস্টমারকে অফার করতাম কি আপনি যা খেতে চাইছেন, ইফ ইউ ওয়ান্ট, মানে আপনার যদি মনে হয় ইউ ওয়ান্ট টু হ্যাভ আ আইসক্রিম অফ রাম, ইউ ব্রিং ইট আউট, আমি বানিয়ে দেবো। এরকমও আমি অফার করেছি, বাট ইট ওয়াজ নট দ্যাট ওয়ে। মানে এটা অ্যাকচুয়ালি তো এরকম হওয়া উচিত না। আমি কথার কথা বলছি কি আপনি যদি যে কোনো ফ্রুটস, লাইভ ফ্রুটস, কিউই, ম্যাঙ্গো, এরকম টাইপের ফ্রুটস দিয়ে লাইভ আইসক্রিম যেটা ছিল এটা ছিলই না কলকাতায়। তো তখন পিপল আর প্রেজিং মি, আরে ইউ আর ডুইং ভেরি গুড, অ্যান্ড নট অনলি প্রেজিং মি, পিপল আর লাইকিং মাই আইসক্রিম। আর আমার ওইটা দিয়ে আরও কনফিডেন্ট জেগেছে। দেন 2017 জানুয়ারি থেকে 18 অবধি আর 18.5 মানে 1 বছর পর অবধি আমি খুব ভালো বিজনেস করেছি। বাট না প্রত্যেকবারই প্রত্যেকটা লোক আসে, আই ওয়াজ ইউজ টু, মানে আমি বসতাম আউটলেটে। আর ইনিশিয়াল টাইমে আমি আপনাকে বললাম না কি ফার্স্ট যখন 2017 যখন আমি সার্ভ করতাম, আমি রাতেবেলা ড্রাইভও করতাম, বিকজ আমার রিসার্চ করতে হতো, ফোন পাবো কোথায়। ওই জন্যে মানে তখন অত ফান্ডও ছিল না, ওই ফোন মানে সকালবেলা মানে আফটারনুন 9-10 অবধি আমি করতাম, তারপর আমি আবার ড্রাইভ করতাম জাস্ট টু ইউজ দ্য ফোন। 2-3 মাস কন্টিনিউ করেছি আর বিজনেসটাকে সাপোর্ট করার জন্য করেছি। তো দেন আফটার মানে জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে অ্যান্ড আই ইউজ টু ওকে। কিন্তু প্রত্যেক মানে একটা সার্টেন পিরিয়ড পরে, মানে আফটার দুর্গা পূজা 2017-18 কথা বলছি, এবার 17-18 আবার যখন জানুয়ারি চলে আসে, তখন হঠাৎ করে না আমার সাথে খুব একটা বেশি ডাউনফল হয়। মানে আমি বুঝতে পারিনি তখন এরকম কিছু হবে। কি উইন্টার চলে আসে, উইন্টার সময় আইসক্রিমটা চলে না। তো এবার আমার তো প্ল্যানিংস অন্যরকম ছিল, আই ওয়াজ প্ল্যানিং ফর দ্য নেক্সট আউটলেট, কিছু একটা করব, অন্য কিছু করব। তখন ফুড ব্লগার বলে কিছু ছিল না, মানে তখন নট ইভেন রিলস, টিকটকটা তাও আরও পরে এসছে। ইনিশিয়াল টাইমে আমার কাছে একটাই অস্ত্র ছিল কি, আই হ্যাভ টু আগেন রিসার্চ নিউ থিংস। আই কিপ কন্টিনিউয়াসলি রিসার্চ করছিলাম,
আর আমার রিসার্চের জন্য আমি এখনও বলবো, ওই দিনকেও যদি আমার বাবা আমাকে না বলতো কি গো হেড, আমি হয়তো আজকে এখানে পৌঁছাতে পারতাম না। আমি দেখলাম কি যারা কাস্টমার্স আসছে তারা না একটু বোর হচ্ছে, আরে কিছু এইটাই আছে, এটাই আছে, এটাই আছে, আমি আর কি দেবো, কিছু বুঝতে পারছি না। তো তখন একটা জিনিস কলকাতা খুব ভালো উঠতে লাগলো, ওয়াফলস ছিল, উঠতে লাগলো, তাই ইউজ টু গিভ দ্যাট ওয়াফলস। বাট ওয়াফলসের মধ্যে কি ছিল না, মানে কোনো মানে কিছু ইউনিক কিছু নিয়ে আসার মতন কিছু ছিল না। ইট ইজ ওকে ফাইন, ইউ হ্যাভ আরও 10টা আউটলেট খুলে গেছে লোকের, কিংবা ওয়াফলসটা খুব ট্রেন্ডিং চলছিল, বাট ঠিক আছে, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। আউটলেটটা ছোটো ছিল, তো এক্সপেনশন করার জন্য প্ল্যান করছিলাম কীভাবে আরও একটু বাড়ানো যায়। দেন আই গট আ ভিডিও অফ আমির খান। তখন 17-18 আমার কাছে স্মার্টফোন চলে এসেছিলো, 18-এর পরে আমার কাছে স্মার্টফোন চলে এসেছিলো। তো অন 18 আমি আমির খানের ভিডিও দেখি, মিডের 18 একটু লেট 18সে, মানে 2018 লেটের দিকে আমি আমির খানের ভিডিও দেখি, হি ইজ হ্যাভিং দ্যাট জাগলিংওয়ালা আইসক্রিম। ওই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, আপনি একটু দেখবেন, ওই ভিডিওর মিলিয়ন্স ভিউ ছিল ইউটিউবে তখন, কেন ইউটিউব ছাড়া তো তখন নেই, আর ফেসবুক ছিল অবভিয়াসলি, তখন ফেসবুক ছিল, বাট আমরা অনেকটা মানে আফটার 2016-17 ইন্টারনেটটা অনেকটা ইজি হয়ে গেছিলো লোক। তো 18 ওয়াজ ওকে, মানে 18 ইউ আর ইউজিং ইন্টারনেট, ভালো পরিমাণে আপনার ইন্টারনেট ইউজ করছিলেন। তো ওইটা আমাকে ক্লিক করে, তো ক্লিক করার পরে আমি রিসার্চ করি, তো আবার ওর জন্য আলাদা মেশিনস নিয়ে আসতে হবে। ওই টাইমে আমার ফাদার আমাকে সাপোর্ট করেছিল, আবার বলেছে ঠিক আছে করো, দেখো ক্যা হতা। তো শুধু মেশিন আনলে তো হবে না, এবার ওই স্টিক নিয়ে কীভাবে কি করবে, তো ইউটিউবে দেখতে আরম্ভ করলাম ভিডিওস কিরমভাবে হবে। তো এই কনসেপ্টটা মানে আমির খানের ওই ভিডিও দেখে তারপরে এসেছিল, টার্কিশানো কনসেপ্ট। তো একটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল, প্রত্যেকটা বিজনেসের একটা ফ্লজ একটা থাকে। অ্যাবসলিউটলি। আমি যেই মানে লাইভ আইসক্রিমটা করছিলাম, ওটার একটা মানে এসওপি বানানোর পরেও আমি দেখছিলাম কি ওর মধ্যে গ্রোথ পার্সেন্টেজটা অত না, বিকজ ফ্রুটস সিজনালি চেঞ্জ হচ্ছে, টেস্ট তার সাথে চেঞ্জ হচ্ছে, আর যে কোনো মানুষই যখনই চলে যাচ্ছে, মানে ধরুন আজকে আমি আমার জায়গায় অন্য কেউ, সে মানে আমি একটা কাস্টমারকে সার্ভ করছি, সে বলছে ভালো, আমি কোনো এমপ্লয়িকে ট্রেন করছি, বাট সে বলছে খারাপ, জাস্ট বিকজ অফ দ্য প্রিপারেশন। মেবি তার ফ্রুটের দোষ হতে পারে, মেবি তার সুগার সিরাপের দোষ হতে পারে, মানে মাল্টিপল রিজনস হতে পারে। তো ওই চ্যালেঞ্জটা আমার কাছে ছিল। তো আমি একটা মানে একটা কনসিস্টেন্ট বিজনেস করার জন্য একটা কিছু দেখছিলাম। তো আমি আমির খান ইউটিউবে ভিডিও দেখলাম, নিজে প্র্যাকটিস করলাম। প্রথমে তো আই স্টিল রিমেম্বার কি আমি যেরমভাবে স্টিক খুঁজছিলাম, মানে যেই স্টিকটা দিয়ে দেখায় সেটা পাইনি বলে আমি আমাদের বাড়ির লম্বা হাতাগুলোকে দিয়ে ইউজ করেছিলাম, রাইট? মানে যেই দেখবেন খন্তিগুলো, ছোট্ট মাথার ইয়েগুলো, ওইগুলোকে দিয়ে ইউজ করেছিলাম। মানে ওটা গোল্ড না, চ্যাপটা, ওইটাকে আবার গিয়ে রিফারবিশড করে, ওইটাকে আবার রেডি করে, হ্যাঁ। ইভেন আপনি দেখবেন হয়তো এখন মানে আপনি মানে অ্যাকচুয়ালি আমি এটা করেছিলামও কি, যারা ক্যাটারিংস করে হালাই টাইপের, ওদের কাছে দেখবেন ওই একটা রড আছে, ওই রডটা কিন্তু গোল, আর ওই রকমই সামনে মাথা স্কোয়ার টাইপের। আমরা ওইটাও ইউজ করেছি, সেটাও হয় না। মানে অনেক ডিফারেন্ট রিসার্চ করেছি। রিসার্চ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং ইন ইয়োর লাইফ। এইটা মানে যদি তুমি একবার এটার মধ্যে গার্ড বেঁধে দাও কি হ্যাঁ রিসার্চ করতে হবে, মানে ইউ আর দ্য গেনার। রিসার্চ কোনোদিন বন্ধ করলে হবে না, ইউ কিপ রিসার্চ। মানে পড়াশোনার জন্য আমার এন্ড নেই, এরকম রিসার্চের এন্ড নেই। তো আমি যখন ইয়েতে ছিলাম, মানে ওখান থেকে যখন দেখলাম কি না মানে আমি এটা রেডি করতে পারছি না, তখন আরও একটু জোর লাগালাম। আই ওয়েন্ট টু দিল্লি, ওখান থেকে মেশিন রেডি করে নিয়ে এসে আমি জাস্ট নর্মালি ক্রিসো ক্রিমের বাইরে আউটসাইডে একটা ট্রায়াল ভার্সনের জন্য রাখলাম। অ্যান্ড আই নেভার ইউজ টু টেক এনিথিং ইন लोग क्या कहेंगे, आई नेवर यूज टू टेक, लोग जो भी कहेंगे लोगों का हमें कहना।
সিম্পল, যা ইচ্ছা বলে নাও, আমি আমার কাজ করব। তো আমি একটা কাউন্টার করেছি, আই হ্যাভ দ্য ফটোজ ইভেন, মানে তখন আমার স্মার্টফোন ছিল, তো আই হ্যাভ দ্য ফটোজ উইথ মি। একটা ছেলে, একটা সিঙ্গেল মেশিন, একটা ছেলে, একটা বাঙালি ছেলে, আর একটা ছেলে ছিল, হিজ নেম ইজ নাজির, অ্যান্ড আর একটা ছিল সুদীপ্ত। তো ওদেরকে আমি, ওরা খুব মানে অ্যাশেম ফিল করছে কি লোকের সঙ্গে এরকম করবো, মানে একটা ভেতরের মধ্যে মানে একটা অন্যরকম ওরা ফিল করছে। তো মানে আমি একটু ট্রেন করে বুঝিয়ে বাজিয়ে করেছিলাম, তো রেডি করলাম। I got a guy from ইস্তানবুল, ওনার সাথে মানে আমার কাছে ছিল কি, আই অ্যাম দ্য ফার্স্ট পার্সন হু ইন্ট্রোডিউস টার্কিশানো ইস্ট ইন্ডিয়া, ফার্স্ট আমি ছিলাম ইস্ট ইন্ডিয়াতে, ফার্স্ট আমি নিয়ে এসেছিলাম। আর ইউটিউবে আমি দেখে চালু করে দিয়েছিলাম। এই কথাটাই মানে আমি পরে যখন জানলাম কি ইন্ডিয়াতে ওই ফার্স্ট লোকটা অলরেডি দিল্লি নয়ডার ওখানে উনি খুলেছিলেন, আমার আগে খুলেছেন, অ্যান্ড দিস ইজ ট্রু। বাট আমি নিজেকে প্রোভাইড করতাম কি আমি ওইটাকে ইস্ট ইন্ডিয়াতে নিয়ে এসেছি ফার্স্ট, বিকজ আপনি ইস্টের দিকে দেখলে কেউ ছিল না, নর্থে ইউ ক্যান সি দিল্লি তো নর্থ সাইড ওখানে ছিল, ইভেন কলকাতা প্রথম। তা আমার আগের যে লাইনটা আছে তার সাথে এটা ম্যাচ করলো কি প্রথম আমি ওই আইসক্রিম নিয়ে আসি, তারপর আবার টার্কিশ আইসক্রিম আমিই নিয়ে আসি কলকাতায়। তো দুটো প্রোডাক্ট অলরেডি আমি কিন্তু কলকাতাকে দিয়েছি, আর এটা ফার্স্ট টাইম দিয়েছি। ওকে, নেক্সট আমি মানে কোনোভাবে ওর সাথে কন্ট্যাক্ট করি, ওখানে কন্ট্যাক্ট করে ওই ইস্তানবুলের ছেলেটার সাথে ইয়ে করে ওর কাছ থেকে কিছু ট্রেনিংস নিই, ঠিক আছে। ও মানে ও ওখানে খুলিয়েছিল, তো আমি ওর কাছে কিছু ট্রেনিং নিলাম। তো ট্রেনিং নিয়ে আমি আমার নিচের লোককে ট্রেন করতে যাইলাম। ট্রেনটা করতে করতেই আই গট সামবাডি যে ওর কাছে মানে ওখানে কাজ করতো। তো ওকে অফার করা হলো আমার দিক থেকে, তো হি রেডি জয়েন্ট। দেন আগেন এরকম করে মানে একজন, দুজন, তিনজন, চারজন করে 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 জয়েন করতে থাকলো কোম্পানি। 2019 ইট ওয়াজ ভেরি গুড। আগেন আই স্টাক ডাউন অ্যান্ড কোভিডে মানে ইট ওয়াজ ডিজাস্টার, মানে ডিজাস্টার। অ্যান্ড আমি কিন্তু তখনও কিশোক্রিম বন্ধ করিনি, কিশোক্রিম চলছে, টার্কিশানও বাইরেই চলছে, মানে কিশোক্রিমের আউটলেটটার ঠিক আউটসাইডেই টার্কিশানও চলছে। টার্কিশানও মানে অনেক দিন কিশোক্রিম মানে অ্যাকচুয়ালি ওই আউটলেটটা অনেক দিন টার্কিশানোকে সাপোর্ট করেছে, টার্কিশানো আজকে একদিনে টার্কিশানো হয়নি, মানে ইট ওয়াজ ভেরি মানে অনেক বড় চ্যালেঞ্জেস ছিল দাঁড় করানোর পেছনে। তো আমার তখন যেহেতু চলছিল না, তখন মানে আমি আরেকটা আউটলেটও করেছিলাম, জাস্ট আমি আরেকটা আউটলেট করেছিলাম চিনার পার্কে, লাইভ আইসক্রিম আউটলেট করেছিলাম। কিন্তু মুশকিল ওখানে একটাই ছিল কি, আমরা এরমভাবে প্ল্যান করেছিলাম যেহেতু টার্কিশানের ইনভেস্টমেন্ট একটু বেশি, তো আমরা আগে এটাকে নিয়ে আসবো, তারপর এটাকে ইমপ্লিমেন্ট করবো আস্তে আস্তে। যেই ওই আউটলেটটা খুলেছি দেন অনলি তারপরে কোভিড দস্তক মারে, 19 এন্ডে 20 স্টার্টিংয়ে। ফেব্রুয়ারি 6, 2020-তে আমি আউটলেট খুলি, আর 29 মার্চ 2020 লকডাউন স্টার্টেড, মানে হয়ে গেছে। দেন 2 বছর তো ইট ওয়াজ সো প্যাথেটিক, মানে আমি এরকম ছিল, মানে আমি রাতেরবেলা ওই স্টোরি ঘুমাতাম শাটার নামিয়ে, আর আমি প্রত্যেকটা কাস্টমারের সাথে যেহেতু আমার কানেকশন ছিল, তো ফোন করতাম, মানে ফোনে আসলে আমি কেউ আসতো শাটার তুলে দিয়ে দিতাম, 2 বার পুলিশে লাঠিও খেয়েছি এই জন্যে, ঠিক আছে, মানে যেহেতু অ্যালাউড না তাও করছি। তো যেহেতু আমি শাটার বন্ধ করে আছি, কেউ আমাকে কিছু করতো না, বাট স্টিল দেয়ার ওয়াজ সাম ডিফারেন্ট ইয়ে। একদিন তো দেখেই নিল, তো একদিন নিয়েই গেল থানায়, বসিয়ে রাখলো। তখন তো অনেক কিছু কন্ডিশনস ছিল না, মাস্ক পরতে হবে, হ্যান্ডে ইয়ে করতে হবে, করতে হবে, বাট কী করবো, সার্ভাইভ তো করতে হবে, রেন্ট না দিয়ে অ্যাটলিস্ট নিজের ফুডটাকে তো ব্যবহার করতে হবে, ফ্যামিলি তো সাপোর্ট করতে হবে। তো এন্টায়ার থিং ওয়াজ গোয়িং অন। ঠিক আছে, কোভিড গেল, কোভিড যাওয়ার পরে লোকে অ্যাডপ্ট করা চালু করলো, একটু
মানতে চালু করলো কি অ্যাট্রাক্ট হব না, তো টার্কিশানো তো একদমই সরে গেল, কেন কি ও হাত গেম ছাড়া হয় না, মানে গেম খেলতে হয় না, তো টার্কিশানো পুরোপুরি স্টপ, মানে ওর পুরোই, মানে আমি চোখের সামনে দেখলাম কি একটা আমি প্রজেক্টে এত টাকা লাগালাম আর আমি আই এম ফেলিয়ার অনেকটা, মানে বাট আমি ডিসার্টেড হয়নি, আমি কোনো জিনিসকে না মানে হারিনি, আই টেক ইট টু দ্য নেক্সট, ঠিক আছে ওইটা না তো এইটা। তো আনফর্চুনেটলি আমার চিনার পার্কের আউটলেটটা বন্ধ হয়ে যায় কোভিডে, বিকজ আই ওয়াজ আনএবল টু পে দ্য রেন্ট, অ্যান্ড ল্যান্ডলর্ড খুব ভদ্র মানুষ ছিলেন, উনি বললো আমি কোনো রেন্টে কনসেশন দিতে পারবো না, তোমার ডিপোজিটটা আমি রেখে দিলাম, ঠিক আছে থ্যাংক ইউ, অসুবিধা নেই, কী করবো আর কিছু করার নেই। তো একটু আস্তে আস্তে লোকেরা মানুষরা মানে ওই স্যানিটাইজেশন লকডাউনটা লোককে না অনেক ভেতর থেকে মানে খুব একটা ইয়ে করে দিয়েছিল, মানে আটকে দিয়েছিল। দেন আফটার মানুষ বেরোলো, টার্কিশানোটাকে একটু অ্যাভয়েড করতে চাইলো, লাইভ আইসক্রিমটা মানুষ মানে আমরা একদম প্রপার মাস্ক দিয়ে, হাতে গ্লাভস দিয়ে, ক্যাপ দিয়ে, ডিস্টেন্স মেনটেন করে, আউটলেটের ভেতরে না বাইরেটা দাঁড় করিয়ে এক একজন করে এন্ট্রি করিয়ে আমরা ভালো করে আউটলেটটা চালাচ্ছিলাম। আর আমি একাই রান করছিলাম, আমার সাথে একজন ছিল, ওর সাথে রান করছিলাম মানে অ্যাজ এ স্টাফ, বিকজ এরকমও নিয়ম ছিল কি একটা আউটলেটের ভেতরে দুজনের বেশি থাকবে না, এই নিয়মটাও ছিল। তো দুজনে মানে স্টাফ তো বেশি ছিল না, আমি ছিলাম আর একজন ছিল, আবার কি সাইমালটেনিয়াসলি একটা সার্টেন টাইমের পরে আমাকে বাইরে যেতে হতো কিছুক্ষণের জন্য, আবার ও থাকতো, এরকমভাবে করতে হয়েছে। তো অনেক আমরা প্রিকশনস মেনেছি, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমি তো ভাববো কি আমার কাছে কিছুই শেখায়নি, হ্যাঁ আমি তো আগাগোড়াই মানে মানে আমি যখন মানে মানে আমার শপে শোয়া, নিচে শোয়া, মাটিতে শোয়া, এগুলো আমার কাছে কোনো বড় ব্যাপার ছিল না, বাট আচ্ছা লোককে আর দিয়ে বেশি শিখিয়ে দিয়েছে কোভিড, মানে আর অন্য কারোর কাহিনী আমার কাহিনী থেকে অনেক বেশি বড়, আই বিলিভ দ্যাট। তো আমাকে যেটুকু শিখিয়েছে সেটুকুতে আই আন্ডারস্টুড কি ইউ নিড সেভিংস, এই একটা শিক্ষা আমি পেয়েছি কোভিড থেকে, দ্যাট ইজ আ বিগ শিক্ষা, মানে সেভিংস দরকার। তো সেভিংসটা যখন 2021 আসলো তখন মানুষ তো এরকমও বলতে শুনেছি কি এবার লকডাউন লাগুক, আমরা তাতেও বেরোবো, তাতেও খাবো, যা হবে দেখা যাবে। 21-এ কিন্তু মানে যদি লকডাউন লাগতো তাহলেও কিন্তু লোক মানতো না, এরকম একটা সিনারিও, মানে সেকেন্ড লকডাউন তো লোকে মানিনি, ঠিকঠাক সেইভাবে মানিনি, রাইট? বাট গভর্নমেন্ট নর্মস, প্রিকশনস আমরা অলওয়েজ মেনে চলেছি, উই রেসপেক্ট গভর্নমেন্টের যে কোনো ডিসিশনস অলওয়েজ আমরা রেসপেক্ট করেছি, কোনো সময় তাকে অমান্য করার চেষ্টা করিনি। হ্যাঁ, সার্ভাইভাল ইস্যু যখন এসেছিল আমরা খুব জোর বেশি এটাই করেছিলাম কি হয়তো স্টোর খোলা ছিল না, আমরা ভেতরে বসেছিলাম, যদি কেউ আসতো তাকে সার্ভ করছিলাম, জাস্ট টু হ্যাভ দ্য ফুড, মানে নিজের ডেলি লাইফ চালানো। আই উইল আগেন রিকল ওয়ান থিং কি জোম্যাটো খুব সাপোর্ট করেছিল আমাদেরকে দ্যাট টাইম। জোম্যাটো একটা সার্টেন অ্যামাউন্ট দিয়েছে আমাদেরকে, মানে টু সার্ভাইভ, ভালো দে সাপোর্টেড। আর ট্রুলি থ্যাঙ্কফুল কি সাপোর্ট করেছে ওই টাইমে মানুষজনদের, আমাকে না অনেকগুলো বিজনেসম্যানদের সাপোর্ট করেছে। তো আমরা ওই টাইমে অনেকটা চেষ্টা করলাম কি তাড়াতাড়ি করে যেন জোম্যাটো আমাদেরকে ওই সাপোর্টটা দিচ্ছিল, বাট আমাদের কাছে ওই ইকুইপমেন্টস ছিল না, মানে এখন তো অনেক রকমের প্যাকেজিং জেলস চলে এসছে, অনেক কিছু চলে এসছে, বাট ইট ইজ ওকে ফাইন, আমরা তখন অ্যাডপ্ট করতে পারিনি, এখন তো অ্যাডপ্ট করতে পারি। দেন আই ইউজ টু, মানে আমি টার্কিশানোর উপর ফোকাস করলাম, বিকজ টার্কিশানো তখন আবার একটা স্কেল আপ নিয়েছিল, টার্কিশানো ভালো পারফর্ম করছিল। বেস্ট পার্ট ওয়াজ কি টার্কিশানো আমরা একটু আউটসাইড অফ কলকাতা নিয়ে যাওয়ার প্ল্যান করলাম। বাট প্রবলেম হতো না, মানে সেই সময় তো ধরুন আরও বিভিন্ন আইসক্রিম কোম্পানিজ তারাও ছিল, সেই সময়ের মার্কেট কীরকম পেয়েছিলেন? বলতে পারেন কোভিডের পরে না, মানে যেহেতু কী হয়েছিল কি অনেকগুলো মলসে, অনেকগুলো জায়গায় অনেক কেউ আউটলেটসগুলো ছেড়ে দিয়েছিল, যেহেতু অনেক কেউ রেন্ট দিতে পারিনি, অনেক কেউ অন্য রিজনস হয়ে যেত, অপারেশনাল পুরো ব্যালেন্সটাকে ছেড়ে দিয়েছিল। আমাদের কাছে মানে আমার কাছে ওইটা টুইস্টিং পয়েন্ট ছিল, আমার কাছে ওইটা অপরচুনিটি হিসেবে দেখেছি। আমি কিরম দেখেছি কি যখন অন্য কেউ রেন্ট দিতে পারছে না, তো
ওর জায়গাটাকে অ্যাডপ্ট করেছি। আর একটা জিনিস করেছি, এটাও একটা বিজনেস স্ট্র্যাটেজি। ওই আগেন আই উইল সে কি তোমার মধ্যে স্ট্র্যাটেজি আর তোমার মধ্যে ইনোভেশনস অ্যান্ড তোমার মধ্যে রিসার্চ এটা করে যেতে হবে। দেন আমি দেখলাম কি যখন মানে মলসের কাছে অ্যাপ্রোচ করলাম, তখন দেখলাম কি এক তো রেন্ট কম, বিকজ কোভিডের পরে রেন্টটা অনেকখানি ওরা স্ল্যাশ করিয়েছিল, রেন্টটা কমিয়েছিল। মানে যেহেতু কোভিডের পরে ফুড ইন্ডাস্ট্রিটা অনেকটা বসে গেছিলো, তো অনেক ফুড কোর্টস কিংবা অনেক মলস রেন্ট কমিয়ে দেয়, ঠিক আছে। তো রেন্টটা যখন কমেছে ওইটাকে অ্যাবজর্ভ করলাম, ওইটাকে আমি ধরলাম কি রেন্ট কমানো আছে, আমি এখন হাত দিতে পারি। আর একটা জিনিস করতে পারলাম কি কোভিডের পরে আমি ধরুন কেউ একটা জায়গা করেছে সেটাকে চালাতে পারি, সেইগুলোকে একেবারে করতে চালু করলাম। তাতে কি হলো কি আমার ইন্টেরিয়ারটা পেয়ে গেলাম আমি। এই জন্য আপনি দেখবেন হয়তো মানে টার্কিশ ইউনিফর্মলি 2021-এ 22 তো ছিল না, ইউনিফর্ম ম্যাটারটা ছিল না, বিকজ যেরকম পেরেছি আমি খালি বিজনেসটা এক্সপেনশন করেছি। আর এইটা শুধু না কি আমি কলকাতায় করেছি, আমি কলকাতায় অতটা হাতই দিইনি, আমি কলকাতার বাইরে করেছি যেখানে আমি বেশি অপরচুনিটি পেয়েছি। টোটাল বোধহয় 7টা রাজ্য রয়েছে। Total 7 states and around 25 cities এখন আছি, and near about 50 মানে প্ল্যান তো আছে 25-26 এর যে জার্নিটা আই উইল ক্রস হাফ সেঞ্চুরি, যদি সবার ভালোবাসা আপনারা দিয়ে এসছেন, আরও দিলে আমি করতে পারবো। সো দেন আমার একটা শখ ছিল সেই লাস্ট বিরিয়ানি, আগেন কেম টু দ্যাট, আমি ওটাকে কোনোদিন ভুলিনি। সো আগেন ইট ইজ কানেক্টিং। 2023-তে নিকো পার্কে আমার একটা আউটলেট ছিল, একদম নিকো পার্কের জাস্ট আউটসাইডে। সো ওখানে একটা ব্র্যান্ড ছিল, সেই ব্র্যান্ডটা উঠে যায়, আগেন আই অ্যাকোয়ার ইট। তো অত বড় স্পেস আমি করবোটা কি, দেন আই থট কি লেটস ব্রিং অ্যারাবিক ফুড। এর সাথে একটা ছোট্ট কাহিনী ছিল, একটা গল্প ছিল কি আমার একটা স্টাফ ছিল, সে হিজ আফগানিস্তানি থেকে, তো ও আমাকে ওদের ফুড বানিয়ে খাইয়েছিল, তাই লাইক বলে এইটাকে কি এরমভাবে কিছু করা যাবে। তাই আমি গুগল, তো আমি দেখলাম কি কলকাতার মধ্যে মানে দিল্লিতে 1-2টো ব্র্যান্ড আছে, ওখানে গিয়ে টেস্ট করলাম, আরও অন্য সাউথেও ছিল। তো আমার তো ট্রাভেল ছিল ওই টাইমে, টার্কিশ আমি করছিলাম। তো কোভিডের পরে অনেকটা জাম্প করা হয়েছে, ফাস্ট মুভিং হয়েছিলাম, ফাস্ট মুভ করতে পেরেছিলাম। তো তখন অ্যারাবিক ফুডটা আমার মনে হলো কি কলকাতা করছিল, আমি জানি না কতটা অথেন্টিক্যালি করছিল, বাট আমি তখন ওইটাকে নিয়ে আসলাম। দেন আই মেড মাই ফার্স্ট অ্যারাবিয়ানো ব্র্যান্ড ওখানে, জাস্ট নিকো পার্কে। টার্কিশিয়ানেরই ভাই, তাই অ্যারাবিয়ানো, ঠিক আছে। তো 23 থেকে আই ওয়াজ ডুইং গুড। এখন সিটি সেন্টারে খুলেছি অ্যারাবিয়ানো। আগেন আই এম নাও ইনটু ফুড ইন্ডাস্ট্রি, একটু বেসিক্যালি বিকজ প্যাশনের মধ্যেই। আমি আবার আপনাকে বলছি কি আবার নতুন কিছু নিয়ে এসেছি, এই দুবাই ভাইরাল পরাটা বার্গার, ওইটাও আমি নিয়ে এসেছি। আমি অ্যারাবিয়ানোতে অনেক কিছু লঞ্চ করেছি যেটা অ্যাকচুয়ালিতে কলকাতায় ছিল না সেটা, বাট সেটাকে আমি নাম বললে হয়তো বুঝতে পারবে না, কুস্তি কাবাব, মানে মাটন কাবাব না, পোড়া ইন দ্য সেন্স শেখা, ওটাকে কুস্তি কাবাব বলতাম। মানে এই প্রোডাক্টটা মাটনই আলটিমেটলি, ওই তন্দুরের মধ্যে যায়, বাট আমরা তন্দুরে দিতাম না, আমরা কোয়েলাতে শিখতাম। তার প্রিপারেশনটা কাবুল স্টাইল হয়, ওটা আফগানিস্তানি স্টাইল হয় এটা। তো ওই ফুডটাকে আমি নিয়ে এসেছি এবার, হ্যাঁ। আর দুবাই ভাইরাল পরাটা বার্গারটা নিয়ে এসেছি, যেটা রিসেন্টলি লঞ্চ করেছি। দেন আই ওপেন্ড আর নেক্সট ব্র্যান্ড, কোরিয়ান অ্যান্ড চাইনিজ, কোকা, সিটি সেন্টার 2 ফুড কোর্টে আছে। দেন আগেন আমি মেবি ডিসেম্বর 15 মধ্যে একটা ব্র্যান্ড লঞ্চ করছি, দ্যাট ইজ ফিশ, PHIS। তো দ্যাট ইজ ফর বেঙ্গলি কন্টিনেন্টাল। ওকে। তো এখন আমার জার্নিটা পুরো ফুডে ঢুকে গেছে, অ্যান্ড মানে আমার এন্টায়ার লাইফে যেখানে ছিলাম, মানে এখানে এই জার্নিটা যখন আমি কাউকে বলি, তখন এন্টায়ার ব্যাপারটাকে আপনি বুঝতে পারবেন কি ইট ওয়াজ অল অ্যাবাউট নট অনলি ডেডিকেশন, অল অ্যাবাউট হোয়াট ইজ ইয়োর ভিশন। মানে প্রথম যখন 2008-এ বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন মানে চিন্তা করিনি কি ইউবার থেকে মার্সিডিজ বসতে পারবো। তো দিস ইজ দ্য জার্নি অফ দেবেন্দ্র গুপ্তা।
একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি ইন্টারভিউয়ের, এবং এখানে একটাই প্রশ্ন, এই যে আপনার টোটাল জার্নিটা, কিন্তু একদম ছোটবেলায় যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হবে, তখন কি বলতেন? আমি অলওয়েজ বলতাম কি ডক্টর হব। ডক্টর থেকে টার্কিশিয়ান টার্কিশিয়ান না অ্যারাবিয়ান ফুড আপনি বলতে পারেন। মানে অ্যাকচুয়ালি তখন বাচ্চাবেলায় ডক্টর এই জন্য বলতাম বিকজ না আমাকে খুব ইঞ্জেকশন খেতে হয়েছে আমার প্রচুর, মানে তখন রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি বলতে পারেন। অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড ইজ মানে ডগস বাইটের জন্য আমাকে র্যাবিজের ইঞ্জেকশন নিতে হতো। আর এখন তো এটা নিলে একটা সার্টেন পিরিয়ড অফ দি টাইম ছিল, তখন এরকম ছিল না। অ্যান্ড এখন তো হাতে দিলেও হয়, বাট তখন ওই নাভিতে। তো আমি তখন এরকম একটা ইয়েতে ছিল। অলসো আই ওয়াজ প্ল্যানিং, আমার একটু মানে যে কোনো জিনিসকে খুলে তাকে আবার রিঅ্যাসেম্বল করার ছিল। তো সবাই মানে ডক্টরটা আমি অন্য কিছুর জন্য, আর সবাই বলতো কি হি উইল বি আ ইঞ্জিনিয়ার অনলি। মানে সব কিছু খুলতাম আমি, ফ্রিজ টিভি সব স্ক্রুড্রাইভার দিয়ে খুলে দিতাম। আমার মানে ফাদারের কাজ যেহেতু বাড়িতে কিছু হতো, তো সবসময় টুলস থাকতো, তো আমি সব কিছু খুলতে আরম্ভ করতাম। এবার আমার বাচ্চাবেলাগুলো গাড়িগুলো, তো এটা স্বাভাবিক, সব বাচ্চাই করে। বাট বেসিক্যালি ওই মানে মিক্স করে কিছুই হলো না, আমি হয়ে গেলাম একটা ফুডের ইন্ডাস্ট্রিতে চলে আসলাম। মানে আই লাভ মাই প্যাশন। মানে আমি আগেন আই উইল সে কি যেরকম গাড়ি চালাতে ভালোবাসতাম, তো গাড়ি তো খেয়াল এখন আছেই, সেটা কোনো বড় ব্যাপার না, ওটা তো চালাতেই পারি। বাট এখন ফুডের জন্যে মানে আই লাভ ফুড অ্যান্ড আই এম ডুইং দ্য বিজনেস। প্যাশন ফলো করেই কাজ করা দরকার। আমি তো বলি যে কোনো কাজ করো, প্যাশন যেন ওর মধ্যে হয়, তাহলেই তুমি কিছু করতে পারবে। আর নাহলে করতে পারবে, আই উইল নট সে করতে পারবে না, একটু টাইম লাগবে। প্যাশনে তুমি ফাস্ট মুভ করতে পারবে, এটাই আমার জার্নি বলে। ওয়ান লাস্ট থিং, একজন সফল ব্যবসায়ী হিসেবে এখন যারা টিনেজার্স বা ভবিষ্যতে যারা এরকম কোনো স্টার্টআপের কথা ভাবছে, তাদেরকে কি বলতে চান? আমার একটাই কথা থাকবে কি, তুমি যাই করো না কেন, তোমার মধ্যে একটা জিনিসের ফোকাস থাকা দরকার কি আমি এটা করব। ওই লড়াইটা আর ভেতরে নিজের আগুনটাকে কোনোদিন মরতে দেবে না। আমি করব, আমি করে উঠবো, আর কোনো জিনিসকে ভয় পাবে না। ভয় পেলে কিছু হবে না। ভয় পেলে একটাই জিনিস হবে, তো তোমাকে পিছিয়ে পাঠিয়ে দেবে, পেছনে পাঠিয়ে দেবে। তোমাকে লড়তে হবে, ফাইট করো, কোনো না কোনো সলিউশন চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ নিউজ পোল বাংলাকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল নিউজ পোলের পক্ষ থেকে। থ্যাংক ইউ। দেবেন্দ্র গুপ্তার এই অনুপ্রেরণার গল্প আমরা শুনলাম, এবং যেটা আমি শুরুতেই বলেছিলাম যে ইচ্ছা থাকলে উপায় অবশ্যই হয়, তার একদম জলজান্ত উদাহরণ আমরা আজকে দেখলাম। এরকমই আরও অনুপ্রেরণার গল্প নিয়ে, আড্ডা নিয়ে আবারও আমরা ফিরবো সানডে স্পটলাইটে। তত পর্যন্ত দেখতে থাকুন নিউজ পোল বাংলা। সমস্ত খবর ও আপডেটের জন্য চোখ রাখুন নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।